অনেকে আসলে বলছিলেন যে 3.5 লাখ টাকা করমুক্ত যে আয়সীমা, তাতেও আসলে খুব একটা সুবিধা হচ্ছিল না। অনেকে চাচ্ছিলেন এটা আরও বাড়ুক। সেটা বাড়লো 3.5 থেকে 4 লাখ হলো। প্রথম কথা হচ্ছে, এই সিদ্ধান্তগুলো কেন এত পরে এলো? মানে এই জিনিসটা তো শুরুর দিকেই আসতে পারতো। স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে এই সমস্ত বিষয়গুলো তো নিষ্পত্তি হয়। আমি টিন সার্টিফিকেটের প্রসঙ্গে একটু পরে আসবো। জি, এটা হয় কি, মানে এখানে অর্থনীতিবিদরা আছেন, ওনারা আরও ভালো বলতে পারবেন। আমি যতটুকু বুঝি আর কি, বাজেট কিন্তু বেসিক্যালি, যেমন আমাদের অর্থমন্ত্রী আছেন অথবা প্রধানমন্ত্রী আছেন, ওনারা তো নীতি নির্ধারণী সিদ্ধান্তগুলি নেন। কিন্তু বাজেটের মূল বাজেট তো অনেক কিছুই থাকে, মানে ইনকাম জেনারেশন জন্য কোথেকে টাকাটা আসবে নানাভাবে থাকে। তো এটা মূলত কিন্তু আমলারা করেন, এটা মূলত আমরা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যারা আছেন তারা এই কাজগুলি কিন্তু করেন। করার পর তবে তারা একটা হিসাব মিলিয়ে টিলিয়ে দেন, তারপরে সেটাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে আলোচনা হয়। বাজেট যখন পেশ করা হয় তখন তত্ত্বগতভাবে কি হয়, যে জনগণের পক্ষ যারা জনগণের প্রতিনিধি হিসেবে সংসদে আসে, সংসদ সেটাকে মানে আপনার জনগণের পক্ষে তারা বলে এটা থাকা উচিত, এটা থাকা উচিত না। সেই আলোচনার ভিত্তিতেই কিন্তু চেঞ্জগুলি হয়, টুকটাক টুকটাক যেগুলো চেঞ্জ হয়। তো আমাদের এখানে যে সিস্টেম না, আমাদের যে পার্লামেন্টারি যে সিস্টেমটা, এখানে আসলে না পার্লামেন্ট মেম্বারদের হ্যাঁ না, হাত তোলা না তোলা, এগুলি ছাড়া আর বিশেষ কিছু করার থাকে না। মানে সরকারি দলের কোনো সদস্য মানে সরকারের কোনো সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এমনটা আমি খুব কম দেখছি। এবার দেখলাম যে মিস্টার রেজা কিবরিয়া উনি বাজেটে কিন্তু খুব চুলচেরা কয়েকটা ব্যাপার নিয়ে, যে কয়েকটা ব্যাপার ধরেছেন, বিশেষ করে খেলাপি ঋণ যেটা আছে, এগুলো নিয়ে উনি কিন্তু খুবই ডিটেইলে সমালোচনা করেছেন। উনি কিন্তু সমালোচনাই করেছেন। সাধারণত এটা হয় না এই কারণে তারা ভাবে কি, যে সমালোচনা করলে যদি আমি প্রধানমন্ত্রীর কুনজরে পড়ে যাই, যদি প্রধানমন্ত্রী মন খারাপ করেন। কারণ আমাদের এখানে আমাদের সিস্টেমটা এমন যে আমাদের সংসদ সদস্যরা অথবা দলীয় নেতাকর্মীরা ওনারা প্রধানমন্ত্রীকে ঈশ্বরের পরে ওনাকে বিবেচনা করেন, যে ওনাকে খুশি করলেই আমার জীবন যৌবন সার্থক এবং আমাদের প্রাপ্তি যোগটা বেড়ে যাবে। তো যে কারণে কেউ সাধারণত একটু সমালোচনা করে না। আর যেটা হয়, বিভিন্ন সূত্র যেমন ধরেন অর্থনীতিবিদ যারা আছেন তারা হয়তো কাউকে ফোন দেন যে এটা কি কারণে করলেন, কেন করলেন। বাজেটটা হওয়ার পর হয়তো বিভিন্ন জায়গা থেকে মানে পত্রপত্রিকাগুলি এটা একটা ভূমিকা নেয়, তারা কিছু লেখালেখি করে, এগুলি দেখে প্রাইম মিনিস্টার নিজেও হয়তো দেখেন, অর্থমন্ত্রীও দেখেন। এই সবগুলি মিলিয়েই কিন্তু ওনার উপরে একটা প্রভাব পড়ে যে এটা রাখা যাবে, এটা রাখা যাবে না। এই তো সেই বিচারে যদি এই যে চেঞ্জ যেটা করলো, এই চেঞ্জটা আমার কাছে পছন্দ হয়েছে। কিছু কিছু চেঞ্জ করে, যেমন আপনার ওই এস আলমের যে ব্যাংকিং যে মানে চেঞ্জটা, এটা তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। যে অনেকেই কিন্তু লেখালেখি করছে, দেখছেন আপনি যে এস আলমের ফিরে আসার পথ আবার উন্মুক্ত হলো, এরকম লেখালেখি করেছে। আমার ধারণা ওই সমালোচনাটাও তাদের কাছে মানে মনে হয়েছে যে না, তাহলে এটা নিয়ে আমি একটা রিথিঙ্ক করি। তো এইগুলি হয়। আবার এই করমুক্ত আয় যেটা, এটা নিয়ে আরেকটা পয়েন্ট আমার আছে মানে কি, এই যে এটা যে আপনি দেখেন, এই যে এই ঋণ আপনার ইনকাম ট্যাক্স যেটা আছে, এই যে ডাইরেক্ট ইনকাম ট্যাক্স যেটা, এটা কিন্তু আমাদের দেশে খুব কম, মানে তুলনা ইনডাইরেক্ট মানে ট্যাক্সের চেয়ে ডাইরেক্ট ট্যাক্সটা আমাদের কম। কিন্তু এটা কিন্তু আসলে একটা আপনার মানে মানে সুস্থ অর্থনীতির জন্য এটা কিন্তু ভালো কিছু না। মানে বড় বড় যারা নাকি টাকাওয়ালা, তারা কিন্তু নানা ফাঁক ফুকর দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তাদের কিন্তু কিছুই নেই। আপনি খবর নিয়ে দেখেন, আমার একবার খুব মনে আছে, খুব চমৎকার, সেটা হলো যে ওই আনিসুল হক যখন জীবিত ছিলেন, এই যে ঢাকা উত্তরের মেয়র হয়েছিলেন যিনি, উনি ওনার নির্বাচনে হলফনামা দিয়েছেন যে ওনার নাকি কোনো গাড়ি নেই। তো উনি তাহলে কোন গাড়ি চড়েন? আমি আমার ওয়াইফের গাড়িতে চড়ি। ওনার কোনো, তার মানে কি, উনি ওনার এই ইনকাম ট্যাক্সের বিষয়গুলো ঠিকঠাক রাখার জন্য কিন্তু ওনার কোনো গাড়ি নেই। ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমাদের এখানে যারা বড় বড় যারা আছেন, তাদের ইনকাম ট্যাক্স কত, কে কত টাকা ইনকাম ট্যাক্স দেন আপনি জানতে পারবেন না। বাংলাদেশের আমি মনে করি ধরেন আপনার এখন 1000 জন ব্যবসায়ী আছেন যাদের নাকি 1000 কোটি টাকার উপরে প্রপার্টি আছে, সম্পদ আছে, ইনকাম আছে, ব্যবসা আছে। তাদের ইনকাম ট্যাক্স কে কত টাকা দেন আপনি জীবনেও জানতে পারবেন না। হ্যাঁ ঠিক আছে, ইনকাম ট্যাক্স কে কত দেন এটা তার ব্যক্তিগত তথ্য, আমি জানতে পারবো না, আমার জানার দরকারও নাই। অর্থমন্ত্রীকে জানেন, ওনার সামনে এই ফাইলগুলো থাকা উচিত, যে ওনার সামনে ফাইল থাকলে অথবা প্রধানমন্ত্রীর কাছে ফাইলগুলো থাকা উচিত, যে অমুক ব্যবসায়ী যার নাকি মানে কয়েক হাজার কোটি টাকা তার লেনদেন আছে, বড় বড় ব্যবসায়ী যারা আছেন, তারা ইনকাম ট্যাক্স দেন কত, নাকি ফাঁক ফুকুতে বেড়ে যাচ্ছেন। অথচ একজন রিক্সাওয়ালা
আচ্ছা। আপনি কিন্তু তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, সে কিন্তু ট্যাক্স ফাঁকি দিতে পারছে না। সে যখন একটা বিড়ি কিনে, সিগারেট কিনে, একটা দিয়াশালাই কিনে, সে কিন্তু ভ্যাট দেয়। আচ্ছা আচ্ছা, আমরা 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 এই অংশটা যদি আরেকটু স্পষ্ট করেন তাহলে একটু এগোতে সুবিধা হয়। এটা আমরা বাজেটের আগেও দেখেছি যে বাজেটের আগেও এই প্রশ্নটা আসে যে যারা আসলে আয়কর নির্ধারণ করছেন, আয়করটা সংগ্রহ করছেন এবং আয়কর সংগ্রহের প্রক্রিয়া নির্ধারণ করছেন, সবই আমলাতান্ত্রিক। অর্থাৎ একটা আমলাদের একটা অংশ একটা পক্ষ, আর একটা অংশ আর একটা পক্ষ। তার মানে এখানে কোনো তৃতীয় পক্ষ নেই বা দ্বিতীয় পক্ষ আমরা আসলে কার্যত দেখতে পাচ্ছি না। আমলা নির্ভরতা কতটা জটিল করছে সেক্ষেত্রে? না, আমাদের এই সবই তো আমরা নির্ভরতা। দেখেন, আমি আরেকটা পয়েন্ট বলি আপনাকে। প্রতিবার একটা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়, এবারও ধরা হয়েছে, এবং আমাদের মূল ইনকাম এই রাজস্ব আয়, আর কিছু না বেসিক্যালি। আর ঋণ টিন কিছু আছে, ঋণ নেওয়া তো আরেক বিপদ। ঋণ নিলে তো আপনাদের ঋণ তো শোধ করতে হবে, শোধ করতে হবে না। আপনি এই বছর ঋণ নেবেন, আগামী বছর আপনার ঋণ শোধের পরিমাণ বেড়ে যাবে। কিন্তু এইটা খুব একটা ভালো না। মূল আয়টা হলো রাজস্ব আয়, এবং আমি যতটুকু মনে করতে পারি প্রতিবার এই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ফেল করে, হ্যাঁ, প্রতিবার ফেল করে। তো যে লক্ষ্যমাত্রা আপনি অর্জন করতে পারেন না, সেরকম লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করেন কেন? এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, যখন আপনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন, যারা এই লক্ষ্যমাত্রাটা অর্জনকে আপনাকে কাজ করবে, যে মানে ট্যাক্সে যারা ইনকাম ট্যাক্স যারা করবে, ইনকাম বিভিন্ন রকম মানে রাজস্ব আয় যারা লিপ্ত থাকবে, যে প্রতিষ্ঠান এনবিআর, আপনি কি এনবিআর কাছ থেকে মতামত নিয়েছেন? এনবিআরকে জিজ্ঞাসা করেছেন, ভাই তোমার সক্ষমতা কতটুকু, তুমি কতটুকু পারবা? আপনি তাদের কাছে যদি মতামত নিয়ে থাকেন যে হ্যাঁ, তারা যদি বলে হ্যাঁ এটা আমরা পারবো, তাহলে যদি তারা না পারে তাদেরকে আপনি তিরস্কার করেন। এটা বেসিক পয়েন্ট। কিন্তু এটা আপনি যেটা পারবেন না সেই লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করেন কেন? আচ্ছা। আর দুই নম্বর হলো, নির্ধারণ করার সময় তাদের সঙ্গে আলাপ করেছেন কিনা। আর যদি তারা না পারে তাহলে তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন কিনা। এই জিনিস এই দুটো প্রশ্ন যেহেতু আমার সঙ্গে অর্থনীতিবিদ আছেন, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনি শুনছিলেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামালের কথা, এবং উনি আসলে যে পয়েন্টটা বলছিলেন যে আমাদের বিগত সময়ে যে সমস্ত বাজেটগুলো আমরা দেখি, রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, সেই লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারিনি। তো লক্ষ্যমাত্রা যেটা আমরা অর্জন করতে পারিনি, এমন লক্ষ্যমাত্রা আমরা আসলে নির্ধারণ করছি কিভাবে? এবং দ্বিতীয় কথা যেটা বললেন, এখানে এনবিআরকে আমরা প্রশ্নটা করেছি কিনা যে এনবিআর এর সক্ষমতা কেমন, মানে দুটো বিষয় আসলে অ্যাসেসমেন্টের দুর্বলতা দেখেন কিনা, বারবার এরকম কেন হয় আর কি? জি, আপনাকে ধন্যবাদ। আমি মনে করি যে মাসুদ কামাল উনি ঠিকই বলেছেন যে আমরা এই যে লক্ষ্যমাত্রার যে একটা ফাঁদ দেখি সবসময়, উচ্চ লক্ষ্যমাত্রা দেওয়া হয়, জানার পরে যে এই লক্ষ্যমাত্রা তারা অর্জন করতে পারবে না। জি, এনবিআর কে তারা যদি আগে জিজ্ঞাসা করতো, তারা বলবে যে আরো লক্ষ্যমাত্রা অনেক কম দেওয়া হোক, তাদের কথা শোনা হয় না। জি, পৃথিবীর অন্য দেশে বিভিন্ন রকম গাণিতিক মডেল ব্যবহার করা হয়, এবং এটা খুব সিম্পল। সেটা হচ্ছে আমরা বুঝতে পারি যে অতীতের প্রবণতা কি ছিল, সেটা সেখান থেকে একটা মোটামুটি বৈজ্ঞানিক ভিত্তিতে একটা আন্দাজ করা যেতে পারে যে কত বাড়তি রাজস্ব আদায় করা যায়। এটার সঙ্গে যোগ করা লাগে যে অর্থনৈতিক প্রবৃদ্ধি কেমন হবে, আমদানি কতখানি বাড়বে না কমবে, সবকিছু চিন্তা করে একটা ভালো পদ্ধতিতে এগুলাকে ফোরকাস্ট করা যায়। বাংলাদেশের কনটেক্সট আমরা সেগুলো আসলে করি না। আমাদের এখানে একটা রিচুয়াল হয়ে গেছে যে আমি বড় বাজেট দেব, এবং আমি জানি যে ৮০ থেকে ৮৫% সেই বাজেটের বাস্তবায়ন হবে। কাজে আপনি দেখবেন যে অনেক থোক বরাদ্দ রাখা হয়েছে। এবারে বাজেটে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বেশি বরাদ্দের কথা বলা আছে, কিন্তু আবার থোক বরাদ্দ আছে। আলটিমেটলি কি হবে, ওই থোক বরাদ্দ মানে ওইটা আর খরচ করা লাগবে না, কারণ সরকারের হাতে যথেষ্ট রাজস্ব থাকবে না। কাজে এটা একটা আমাদের একটা, আমি বলবো যে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই জায়গাটা এবার হয়তো খানিকটা পরিবর্তন আনা যেত, আমরা সব আশা করেছিলাম, সেটা হয় নাই। তবে আমি মনে করি, দেখুন এইবারেরটাও আমি খানিকটা সরকারকে কনসিডারেশন নিতে চাই যে ওনাদের হাতে বেশি সময় হয়তো ছিল না, এটাও কিন্তু সত্যি কথা। ওনারা ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার পরে হয়তো একটা ভালো বাজেট করার জন্য ৫-৬ হ্যাঁ, মাসে। আমি আসলে এই মূল্যায়নের যে অংশটা সেটা বিরোধী থেকে ফিরে এসে জানবো, কিন্তু তার আগে মোহাম্মদ হাতেম, আপনার একটা ছোট মতামত দিতে চাই। আমি মনে করতে পারি যেদিন বাজেট হবে তার আগের দিন রাতে আপনার সঙ্গে একটা আলোচনায় আমি ছিলাম, এবং এই আয়োজনে আপনি যুক্ত হয়ে বলছিলেন যে আমলা নির্ভর রাজস্ব আদায়ের প্রক্রিয়ার কথা, যেখানে আসলে মনিটরিং থেকে শুরু করে ইভ্যালুয়েশন পর্যন্ত কোথাও আসলে আমলাতান্ত্রিক নির্ভরতার বাইরে আমরা যেতে পারিনি। যেই পয়েন্টটা সিনিয়র সাংবাদিক মাসুদ কামালও আসলে ইঙ্গিত দিয়েছেন, কেন যেতে পারিনি, এবার কি কিছুটা হলো আমরা যেতে পেরেছি কিনা, সেরকম প্রচেষ্টা আপনি দেখেছেন কিনা ছোট করে? ধন্যবাদ। আমরা বরাবরই বলে আসছিলাম দুইটা সেপারেশন থাকার জন্য, যারা পলিসি মেক করবেন
তারা কোনোভাবেই কালেকশনের দায়িত্বে থাকবেন না। তবে পলিসি মেক যখন করবেন তখন সবগুলি স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে এর মতামত নিয়ে এরপরে এটা করা উচিত। জি তো এই বছর অনেক ক্ষেত্রে অনেকটা করা হয়েছে যতটুকু আমরা দেখেছি, কিন্তু এই যে লক্ষ্যমাত্রা নির্ধারণটা 6,95,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা আহরণের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, এটা কোনোভাবেই আমি মনে করি না যে এটা আদায়যোগ্য। এবং আমি এনবিআর এর সাথে অনেকের সাথে কথা বলেছি, এনবিআর এর সংশ্লিষ্টদের অনেকের সাথে কথা বলেছি, কোনোভাবেই আমার ধারণা যে এটা 5 লক্ষ কোটি টাকার বেশি বা সামান্য কিছু বেশি হইতে পারে। এই বছরও কিন্তু আপনার এখনো কিন্তু রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা যা দেওয়া হয়েছিল 1 লক্ষ কোটি টাকার উপরে কিন্তু এখনো পিছিয়ে আছে, যেখানে 5 লক্ষ বা 5,20,000 বা কত এরকম বোধহয় দেওয়া ছিল এই বছর, সেটার মধ্যেও 1 লক্ষ কোটি টাকা পিছিয়ে আছে। তার মানে এই বছর এমন কোন অবস্থান পরিবর্তন হয়নি বা এমন কিছু ঘটেনি ব্যবসা বাণিজ্য বা অর্থনীতিতে হঠাৎ করে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ কোটি টাকা 2.5 লক্ষ কোটি টাকার মতো বেশি রাজস্ব কালেকশন হয়ে যাবে এরকম কোনো পরিস্থিতি হয়নি। এটা 1 নাম্বার। তার মানে এটা কোনোভাবেই হবে না। মানে এটা যদি আমরা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, আমরা তো বুঝতেই পাচ্ছি হবে না, তাহলে আমরা কোন কনফিডেন্সে এটা নির্ধারণ করলাম? এইটা এখন সরকার যে ওখানে আবার 1,16,000 কোটি টাকা ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়ার একটা পরিকল্পনা এর মধ্যে এইবার বাজেটের মধ্যে আছে, কিন্তু তারপরেও আরো যেটা লক্ষ্যমাত্রা অর্জনের মধ্যে অনেক পিছিয়ে থাকবে, সেটা বিদেশি ঋণ বা বিদেশি সাহায্য কোনোভাবে আনার হয়তো পরিকল্পনা সেখানে থাকতে পারে, যেটা আলোচনা করে যতটুকু বোঝা গেছে। তো তারপরেও আমি মনে করি যে এই টোটাল যদি আপনি যখন বাজেটের কথা বলেন, এই বছর বাজেটটা বিগত অনেক বছরের মধ্যে আমরা মনে করি অন্তত তুলনামূলকভাবে অনেকটা ভালো বাজেট হয়েছে। মানে সবগুলি কর্নারে সবগুলি ডিপার্টমেন্টে মোটামুটি কিছু কিছু টাচ করা হয়েছে। সেই জন্য এই বাজেটটাকে আমরা অন্তত যদি এটাকে সফলভাবে কার্যকর করা যায় তাহলে মানে দীর্ঘ সময় আসলে যে অনিশ্চয়তা হচ্ছিল, যে আক্ষেপ ছিল কিংবা যে বিতর্ক ছিল, সেখান থেকে বেরিয়ে এসে একটা আশাবাদ তৈরি হয়েছে বটে।